কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে অপহরণের পর প্রথমে বাহারছড়ার নির্জন জঙ্গলে জিম্মি করা হয়। এরপর তাদের তুলে দেওয়া হয় মাছ ধরা ট্রলারে। সেখানে আবার যোগ হয় মালয়েশিয়া যাওয়ার প্রলোভনের টানে ছুটে আসা নারী পুরুষ। এভাবে ২৬০ জনকে জড়ো করে শুরু হয় একটি ট্রলারের ভয়ঙ্কর সমুদ্রযাত্রা। ৪ পৈশাচিক জিম্মি কাহিনী দিন পর মাঝ সমুদ্রে প্রতারক চক্রের পৈশাচিক আচরণের এক পর্যায়ে জিম্মিদের সঙ্গে শুরু হয় হট্টগোল মারামারি। টালমাটাল ট্রলারটি আন্দামান সাগরে ডুবে করুণ পরিণতি ঘটে জিম্মি চক্রের ২৬৪ নারী পুরুষের। গভীর সাগরে হাবুডুবু খেতে খেতে একসময় নাটকীয়ভাবে উদ্ধার পায় ৯ জন। লোমহর্ষক এই অপহরণ, প্রলোভন ও জিম্মি মুক্তিপণ কারবারের আদ্যোপান্ত অনুসন্ধানের পর জানা যায়, কক্সবাজার কেন্দ্রিক ভয়ঙ্কর এক প্রতারক চক্র এখন সক্রিয় নিরীহ রোহিঙ্গা ও বাংলাদেশি নারী পুরুষের জীবন নিয়ে জুয়া খেলায়। ৪ এপ্রিল ২০২৬ রাত ৮:৩০। কক্সবাজারের বাহারছড়া থেকে একটু দূরের সমুদ্র, ৪২ ফুট দৈর্ঘ্য, ১৫ ফুট প্রস্থ আর ১২ ফুট উচ্চতার একটি মাছ ধরার ট্রলার ধীরে ধীরে চলতে শুরু করে। কিন্তু ট্রলারে কোনো মাছ নেই, নেই কোনো পণ্য। ভেতরের বরফঘর আর ওপরে প্রতি ইঞ্চি জায়গা জুড়ে ভাজে আর মানুষ, নারী, শিশু, তরুণ, যুবক। সংখ্যায় প্রায় ৩৫০। গন্তব্য মালয়েশিয়া। ৪ দিন সাগরে ভাসার পর ৭ এপ্রিল রাত শেষে ভোর। সূর্য তখনও ওঠেনি, ঠিক সেই মুহূর্তে ট্রলার জুড়ে নেমে আসে ভয়াবহ ট্র্যাজেডি। প্রথমে হট্টগোল মারামারি, এরপর হুড়াহুড়িতে অতিরিক্ত বোঝাই ট্রলারটি একদিকে কাত হয়ে যায়। শুরু হয় আর্তচিৎকার। জনাবিশেষ নারী, ৬ শিশুসহ শত শত মানুষ প্রাণ বাঁচাতে ছটফট করতে থাকে। নিমেষেই ডুবে যায় ট্রলারটি। নিচের অন্ধকার কুঠুরিতে আটকে পড়া বহু মানুষ বেরিয়ে হতে পারেনি। ট্রলারসহ তারা উধাও হয়ে যায় আন্দামান সাগরের অতলে। যারা ওপরে ছিল কিংবা কোনো মতে বের হতে পেরেছিল, তাদের শুরু হয় গহীন সাগরের নোনা জলের সঙ্গে জীবন মরণ যুদ্ধ। কেউ ড্রাম ধরে ভাসছে, কেউ কাঠের টুকরা, জালের ফ্লোট কিংবা ভাসমান কোনো বস্তু আঁকড়ে ধরে। তীব্র স্রোতের সঙ্গে প্রাণপণ লড়াই চলতে থাকে ঘণ্টার পর ঘণ্টা। ৩৬ ঘণ্টা পর ৯ এপ্রিল সকালে ইন্দোনেশিয়াগামী একটি বাংলাদেশি জাহাজ যাচ্ছিল সেই পথ ধরে। ডেকের এক ক্রু দেখলেন সমুদ্রে কেউ যেন ভাসছে, কেউ যেন হাত নেড়ে ইশারায় বাঁচার আকুতি জানাচ্ছে। মুহূর্তেই খবর পৌঁছে যায় জাহাজের ক্যাপ্টেনের কাছে। শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার করা যায় মাত্র ৯ জনকে। আশপাশে কয়েক নটিক্যাল মাইল ঘুরে দূরবীন দিয়ে খুঁজেও আর কারো দেখা মেলেনি। এরপর কেটে গেছে ২৫ দিন। কিন্তু হারিয়ে যাওয়া মানুষগুলো আর ফেরেনি। তাদের অপেক্ষায় দিন গুনছেন স্বজনরা। কোথাও মা, কোথাও বা স্ত্রী ঘর আর দুয়ার খুলে বসে আছেন পথ চেয়ে। এই বুঝি প্রিয় মানুষটি ফিরে এলো? এই বুঝি ফোনটা বেজে উঠল? আন্দামান সাগরে তলিয়ে যাওয়া এই ভয়াবহ ট্র্যাজেডির ক্ষত এখন কক্সবাজারের নানা প্রান্তে। শতাধিক পরিবার, ফিরে আসা ৩ ভুক্তভোগী, উদ্ধারকারী জাহাজের ক্যাপ্টেন এবং কারাবন্দী অভিযুক্ত মাঝির সঙ্গে কথা বলে অনুসন্ধান করে পাওয়া গেছে এই ভয়াবহ অপহরণ ও মানব পাচার ট্র্যাজেডির পূর্ণচিত্র। গত মাসের প্রথম সপ্তাহে কক্সবাজার থেকে মালয়েশিয়াগামী এই ট্রলার ডুবির ঘটনায় হতবাক বিভিন্ন মহল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, ট্রলারটিতে ২৫০-র বেশি মানুষ ছিল। তাদের মধ্যে শতাধিক বাংলাদেশি এবং বাকিরা কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা। এ ঘটনার নেপথ্যের কাহিনী জানতে শুরু হয় কালের কণ্ঠের অনুসন্ধান। ঢাকা থেকে ছুটে যাই কক্সবাজারের টেকনাফে। শাহপরীর দ্বীপ, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প, অপহরণ ও মানব পাচারের গুরুত্বপূর্ণ পয়েন্ট সরেজমিনে দেখার পর আমরা চলে যাই কক্সবাজার জেলা কারাগারে। মানব পাচারের শিকার ভুক্তভোগী পরিবারের কথা শুনতে যাই পেকুয়া, রামু, বাঁশখালী, এমনকি চট্টগ্রামের মিরসরাইয়েও। শুধু তাই নয়, সাগরপথে মানব পাচারের ভয়াবহতার তালাশ চলে সুদূর মালয়েশিয়ায় সরেজমিনে গিয়ে। প্রায় ৩ সপ্তাহের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অপহরণ ও প্রলোভনের মাধ্যমে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের
ভয়াবহ জিম্মি কাহিনী বেরিয়ে আসে। অপহরণ করে মালয়েশিয়ায় বিক্রি করে দেওয়ার তথ্য যেমন আছে, আবার মুক্তিপণের জন্য দেশে বিদেশে জিম্মি করে রাখার মতো ভয়াবহ ঘটনার সন্ধানও পাওয়া গেছে অনুসন্ধানে। গত 25 এপ্রিল কক্সবাজারের কলাতলি মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে রওনা হই টেকনাফের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ দিয়ে ইনানি হয়ে শামলাপুর পার হতেই নির্জন এলাকা। সড়কের ডানে সমুদ্র, বাঁয়ে পাহাড় জঙ্গল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে টেকনাফে পৌঁছে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সিএনজি চালিত অটোরিকশায় একা মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার থেকে টেকনাফে নিরাপদে পৌঁছানো সম্ভব হয়েছে আমার, এটি যেন তাদের কাছে এক মহাবিস্ময়। অনুসন্ধানে জানা গেছে কক্সবাজারের কলাতলি মোড় ও টেকনাফের ঝর্ণা চত্বরে সক্রিয় রয়েছে সংঘবদ্ধ অপহরণকারী চক্র। সেখানে অবস্থান করছে একাধিক সিএনজি ও টমটম, যেগুলোর বেশিরভাগ মূলত অপরিচিত যাত্রীদের টার্গেট করে। চক্রের সদস্যরা কৌশলে যাত্রী তুলেই তাদের নির্জন ও আতঙ্কিত এলাকায় নিয়ে যায়। আগেভাগে সংকেত পাঠানো হয় চক্রের অন্য সদস্যদের কাছে, ফলে গন্তব্যস্থলে অস্ত্রসহ প্রস্তুত থাকে অপহরণকারীরা। যাত্রীকে অপহরণকারীর কাছে মাত্র 50,000 টাকায় বিক্রি করে দেয় চালকরা। সাম্প্রতিক সময়ে এ ধরনের বেশ কিছু ঘটনার তথ্য পাওয়া গেছে। অপহরণ করে দুর্গম পাহাড়ি জঙ্গলে গড়ে তোলা বন্দিশালায় আটকে রাখা হয়। চালানো হয় অমানবিক নির্যাতন। আদায় করা হয় মোটা অঙ্কের মুক্তিপণ। অন্যথায় ভুক্তভোগীদের বিক্রি করে দেওয়া হয় অন্য পাচারকারী চক্রের কাছে। পরে শুরু হয় আরও ভয়াবহ নির্যাতন। পরিবারের কাছে পাঠানো হয় নির্যাতনের অডিও ভিডিও। কারো সামনে থাকে মুক্তিপণ দিয়ে বাঁচার শেষ সুযোগ, আবার অনেককে জোর করে তুলে দেওয়া হয় মালয়েশিয়াগামী নৌকায়। অনেকেই ফিরে আসে লাশ হয়ে, কেউ ভেসে ওঠে সাগরে। কক্সবাজারে বেড়াতে গিয়ে অপহরণের শিকার কুষ্টিয়ার কুমারখালীর পান্টি গ্রামের তরুণ রেজাউল করিম কালের কণ্ঠকে বলেন, দুষ্কৃতকারীরা তাকে চোখ বেঁধে পাহাড়ি আস্তানায় নিয়ে যায় এবং স্থানীয় মানব পাচারকারীদের কাছে 50,000 টাকায় বিক্রি করে দেয়। রেজাউল বলেন, চোখের বাঁধন খুলে দেখি শত শত মানুষ বন্দী। পাহাড়ের গভীরে গড়ে উঠেছে এক অন্ধকার রাজ্য, যেখানে মানুষের দাম টাকায় নির্ণয় করা হয়। আমি 15 দিন ওই আস্তানায় বন্দী ছিলাম। পরে আমাকে আবারও 60,000 টাকায় অন্য এক পাচারকারীর কাছে বিক্রি করা হয়। সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে বিজিবির কাছে আশ্রয় নিই। এই ঘটনাটি গত বছরের 22 সেপ্টেম্বরের। রেজাউলের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ওই জিম্মিদশা থেকে 83 জনকে উদ্ধার করে। সেখানকার একজন মুন্সিগঞ্জের অমিত হাসান, তিনিও বেড়াতে গিয়ে অপহরণের শিকার হন। কালের কণ্ঠকে তিনি বলেন, যারা মালয়েশিয়া যেতে অস্বীকার করত, তাদের পরিবারের কাছে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হতো, আর যারা রাজি হতো তাদের কাছ থেকে আদায় করা হতো 4-5 লাখ টাকা। পরে তাদের সমুদ্রপথে মালয়েশিয়াগামী নৌকায় তুলে দেওয়া হতো। ওই আস্তানা থেকে উদ্ধার হওয়া টেকনাফের নয়াপাড়া এলাকার আয়েশা খাতুনের সঙ্গে সাক্ষাৎ করি আমরা। বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে বেড়াতে গিয়ে তিনি অপহৃত হন। পরে তাকে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। একটি পাহাড়ি বন্দিশালায় গাদাগাদি করে আটকে রেখে 6 দিন ধরে নির্যাতন চালানো হয় মুক্তিপণের জন্য। আয়েশা বলেন, সেদিন বিজিবি উদ্ধার না করলে হয়তো মরেই যেতাম, কেননা সেখান থেকে পালানোর কোনো সুযোগই ছিল না। অনুসন্ধান করতে গিয়ে আমরা এমন কয়েকটি পরিবারের খোঁজ পাই যারা সরাসরি স্থানীয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এই পরিবারগুলোর দাবি, তাদের সন্তানদের 50,000 টাকার বিনিময়ে বড় দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এরপর মালয়েশিয়া পৌঁছতে সমর্থ হলে সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করে ক্ষেত্রবিশেষে সে দেশে কোনো কোম্পানিতে তাকে বিক্রি করে দেওয়া হয়। বিনিময়ে পাওয়া যায় 3.5 থেকে 4 লাখ টাকা। টেকনাফ সদর থেকে 13 কিলোমিটার দূরে সাবরাং ইউনিয়নের উত্তরপাড়ায় ঢুকতেই শাহপুরীর দ্বীপ সড়কের ডান পাশে একটি টিন শেড ঘর। ঘরের দরজার বসে বিলাপ করছিলেন হারুনুর রশিদের বাবা জাফর আলম। সাংবাদিক পরিচয় দিতেই বলে ওঠেন, দালাল সাইফুল 50,000 টাকার বিনিময়ে আমার ছেলেকে মৌলভী শফিকের কাছে বিক্রি করে দিয়েছে।
তারপর শফিক ট্রলারে তুলে দিয়েছে। আমার জলজ্যান্ত ছেলেটা কোথায় হারিয়ে গেল? শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ায় বেড়িবাঁধের কাছে ছোট্ট একটি ঘর। চারপাশে ত্রিপল দিয়ে বেড়া, আর ত্রিপলের ওপর নারকেল গাছের পাতা দিয়ে মাথা গোজার ব্যবস্থা। দরজায় বসে সমুদ্রের দিকে অপলক তাকিয়ে খালেদা বেগম। ছেলে জয়নালের জন্য এভাবেই প্রতিদিন বসে থাকেন তিনি। এই মা বিলাপের সুরে বলেন, শুদ্ধ চাচায় লই যাইয়েরে পোয়ারে বেচি ফেইলে, আপন চাচা আমার ছেলেকে বিক্রি করে দিয়েছে। খালেদের ভাষ্য, ট্রলারে তুলে দেওয়ার 2 দিন পর এসে জয়নালের চাচা মোহাম্মদ ইউনুস তাদের খবরটি জানান। এর আগে তারা ঘুণাক্ষরেও টের পাননি। এদিকে উখিয়ার রোহিঙ্গা আশ্রয় প্রার্থী শিবিরের 6 নম্বর ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা রফিককে অপহরণকারীদের কাছে বিক্রি করে দেয় মোহাম্মদ নূর নামে আরেক রোহিঙ্গা। বাহারছড়ার নির্জন পাহাড়ে একটি বাড়িতে তাকে আটকে রেখে পরিবারের কাছ থেকে 3 লাখ টাকা মুক্তিপণ আদায় করে। তারপরও রফিককে জোর করে তুলে দেওয়া হয় ট্রলারে। গত 26শে এপ্রিল কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে রফিক জানান, গত 2 এপ্রিল বিকেলে কাজ দেওয়ার কথা বলে পূর্বপরিচিত নূর তাকে টেকনাফে নিয়ে যায়। এরপর তাকে বিক্রি করে দেয় অপহরণকারীদের কাছে। অপহরণকারী চক্রের সদস্য নূরকে মুক্তিপণের টাকা নগদে পরিশোধ করা হচ্ছে এমন একটি ভিডিও ফুটেজ আমাদের হাতে আসে। এতে দেখা যায় 500 টাকা নোটের বান্ডেল গুনে বুঝে নিচ্ছে নূর। কিন্তু টাকা নিয়েও রহস্যজনক কারণে রফিককে মুক্তি না দিয়ে 4 এপ্রিল রাতে অন্যদের সঙ্গে ট্রলারে তুলে দেওয়া হয়। বেঁচে ফেরা রফিক জানান, এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে লিখিতভাবে অভিযোগ দিয়েছেন। তবে ঘটনার পর থেকে নূর ক্যাম্প ছেড়ে পালিয়ে গেছে। তাকে কোথাও দেখা যায়নি, মোবাইল ফোনও বন্ধ রেখেছে। শাহপরী দ্বীপের মিস্ত্রিপাড়ার 16 বছরের কিশোর আবুসারও অপহরণের শিকার। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল মাহবুবুর রহমান ওরফে মাম্মা আবুসারকে চাকরির কথা বলে অপহরণ করে, এরপর তাকে সাগর পথে পাচার করে দেয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, সর্বশেষ 16 মাসে এ থানায় 32টি অপহরণের মামলা হয়েছে, তবে বেশিরভাগই মাদক সংক্রান্ত ঘটনা বলে মনে করেন তিনি। অবশ্য তিনি 4 মাস ধরে এখানে দায়িত্ব পালন করছেন বলে এর চেয়ে বেশি তথ্য জানাতে পারেননি। টেকনাফের শাবলাম ইউনিয়নের কাটাবনিয়া স্কুলের পাশ দিয়ে একটু সামনে এগোলেই এনায়েতুল্লাহর বাড়ি। 22 বছরের এই তরুণ পাচারকারী চক্রের প্রলোভনে পড়ে গত 4 এপ্রিল দুপুরে বাড়ি ছাড়েন। ট্রলার ডুবির পর তিনি নিখোঁজ। বাড়িতে বসে কথা হয় এনায়েতের বড় ভাই আবদুল্লাহ এবং ছোট বোন সুমাইয়ার সঙ্গে। তারা জানান, এই পরিবারের 2 ছেলে বিদেশে আছেন। কিছুদিন আগে নতুন দালান নির্মাণের কাজ শুরু হয়েছে। এনায়েত দেখভাল করত। কেউ ভাবতেই পারেনি সে এভাবে প্রলোভনে পড়ে সমুদ্র যাত্রায় সামিল হতে পারে। এর মাত্র 2 দিন আগে কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে নিজের পাসপোর্টটি সংগ্রহ করেছিল এনায়েতুল্লাহ। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে পাসপোর্ট হাতে নিয়ে ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ফেসবুক আইডিতে শেয়ারও দেয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, হয়তো এটাই আমার শেষ কক্সবাজার আসা, আর হয়তো কক্সবাজার আসা হবে না। বন্ধুরা, আমার জন্য দোয়া করো। আবদুল্লাহর ভাষ্য, পাসপোর্ট করার পরও সে এভাবে সমুদ্রপথে যাওয়ার চিন্তা করবে, এটা কেউ ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেনি। এনায়েত একা যায়নি, সঙ্গে ছিল তারা 5 বন্ধু। তার 4 বন্ধু হল রাসেল, ফিরোজ মিয়া, আরাফাত ও আব্দুল মাবুদ। সবাই প্রতিবেশীও। এদের মধ্যে ফিরোজের স্ত্রী জান্নাতুল ইমার সঙ্গে কথা হয়। তিনি জানান, ফিরোজ মাঝে মধ্যে গাড়ি চালাতেন, আবার সাগরে মাছও ধরতেন। তাহসিন নামে তাদের 2 বছরের একটি ছেলে রয়েছে। স্ত্রী সন্তানের মায়া ছাড়িয়ে ফিরোজ চুপিসারি চলে যায়। ইমা জানান, এমন কোনো ইঙ্গিত আগে পাওয়া যায়নি। দালালের প্রলোভনে পড়ে সে সমুদ্রপথে পা বাড়িয়েছে। শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার হোসেন আলীর ছেলে মোহাম্মদ ফরিদ 18 প্রলোভনে পড়ে ছুটে যায় গত 4 এপ্রিল বিকেল 3টার দিকে। তার মা লায়লা বেগম জানান, সেদিন ঘর থেকে জরুরি জিনিসপত্র নিয়েই দৌড় দেয় ফরিদ। কোথায় যাস জানতে চাইলে ফরিদ তখন জানায়, ফারুক বলেছে 4 দিনের মধ্যেই পৌঁছিয়ে দেবে। আর কোনো কথার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় ছেলেটি। লায়লা জানান, ফরিদকে সৌদি আরবে পাঠাতে একটি এজেন্সিতে পাসপোর্টও জমা দিয়েছিলেন, কিন্তু প্রতিবেশী দালাল ফারুকের প্রলোভনে পড়ে সে ভুল পথে পা বাড়ায়। পরবর্তী সময়ে
দালাল ফারুক নিজেই ট্রলার ডুবে যাওয়ার খবরটি জানায়। ডুবে যাওয়া ট্রলারটির আয়তন বা সেটি দেখতে কেমন তা জানতে একাধিক কারিগরের সঙ্গে আলাপ হয়। কারিগর আব্দুল করিম বলেন, এগুলো মূলত মাছ ধরা ট্রলার। ৪২ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের ট্রলারগুলো বানাতে ৭০ থেকে ৮০ লাখ টাকার মতো ব্যয় হয়। নিচে যে বরফ ঘর সেটি দৈর্ঘ্যে ৪২ ফুট, প্রস্থে ১২ ফুট ও উচ্চতায় ৮ ফুট, আর ওপরে ১৫ ফুটের মতো জায়গায় মানুষ বসতে পারে। শাহপরীর দ্বীপের বড় ফিশিং ট্রলারের মাঝি আবু বক্কর বলেন, এগুলো সাধারণত বড় ও মাঝারি আকারের ট্রলিং নৌযান, যার ইঞ্জিন শক্তি ২১০ হর্স পাওয়ারের বেশি হয়, ফলে ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। তাদের বর্ণনাকৃত এ ধরনের ট্রলারেই ঘটেছে ওই মর্মান্তিক ঘটনা। জীবিত ফিরে আসা ৩ জন যাত্রী ও মাঝির সঙ্গে আলাপ করে ট্রলার ডুবির কারণ সম্পর্কে একটি পূর্ণ ধারণা পাওয়া গেছে। তাদের ভাষ্যমতে টেকনাফের বাহারচরা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরা ট্রলারটি ৪ এপ্রিল রাত ৮:৩০ থেকে ৯টার দিকে রওনা দেয়। ৪ দিন ৪ রাত ভেসে থাকার পর আন্দামান সাগরে প্রবেশের কিছু সময় পর এটি দুর্ঘটনায় পড়ে।